করি। আজকে আমি এই জন্য মিডিয়ার সামনে এসেছি, বেশ কয়েকটি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, তাই আমার মনে হচ্ছে আমার এই ব্যাপারে কিছু বলার দরকার আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর ডাকা একটি মিটিং এ উপস্থিত ছিলেন এবং সেখানে তাকে কেন ভাষণ দিতে দেওয়া হয়নি এই জন্য খুবই ক্ষুব্ধ হয়েছে। যদি আজকের মিটিং ডিএম দের জন্য ছিল, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীদের সেখানে অতিথি হিসাবে ডাকা হয়েছিল, আর সেই জন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে কোনো বক্তব্য রাখেননি, না বিজেপি শাসিত না বিজেপি শাসিত রাজ্য। তো সেই জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কোনো ব্যাপার ছিল না ওখানে। আর আমরা জানি তিনি একাধিকবার চিঠি লিখছেন, এখন কেন্দ্র সরকারকে আরেকটি চিঠি লিখে নিজের বক্তব্য জানাতে পারেন বা প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়ে নিয়ে আলাদা করে কথাও বলতে পারেন, কোনো আপত্তি নাই। আমরা দেখেছি এই ব্যাপারে তার কোনো খুব একটা আগ্রহ থাকে না। নির্বাচনের আগে একাধিকবার মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নিয়ে, তিনি কোনো মিটিং এ উপস্থিত থাকেননি বা বক্তব্য রাখার চেষ্টাও করেননি, তখন প্রয়োজনও মনে করেননি। হঠাৎ তার মনে হয়েছে সরকার গঠন হওয়ার পরে যে এবার প্রয়োজন আছে কেন্দ্র সরকারের, তাই বারবার চিঠি লিখছেন। এমনকি যেখানে বক্তব্য রাখার কথা নয় সেখানে বক্তব্য রাখতে গিয়েছিলেন কাগজপত্র নিয়ে। আমার মনে হয় যে ধরনের মানসিক প্রেশারের মধ্যে উনি আছেন এখন, সেজন্য বক্তব্য রেখে হয়তো নিজেকে হালকা করতে চাইছিলেন, বা সব জায়গায় বক্তব্য রাখার একটা প্রবণতা থাকেও না, সেটা হয়নি বলে একটু কষ্ট পেয়েছেন। আমার মনে হয় এটা অযাচিত। আমরা যদি পিছনের দিকে তাকাই একটু, আর দেখতে পাবো যে মমতা ব্যানার্জি কখনোই করোনাকে সিরিয়াসলি নেননি। গত বছর যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হলো, আমাদের পার্লামেন্ট চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সতর্ক করলেন ফেব্রুয়ারিতে যে এরকম একটি অজানা অসুখ এসেছে, ভাইরাস বাহিত, সে ব্যাপারে সাবধান থাকুন। মুখ্যমন্ত্রী তখন তাকে নিয়ে তাচ্ছিল্য করেছিলেন, বলেছিলেন দিল্লির দাঙ্গা থেকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এইসব নাটক করছেন, এরকম কিছুই নয়। কিন্তু তার পরের সপ্তাহে তিনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ডাকেন এবং সেই ব্যাপারে তার করণীয় কর্তব্য কি হতে পারে সে ব্যাপারে আলোচনাও করেন। তো তারপরেও আমরা দেখেছি যে গতিতে বাড়ানোর দরকার ছিল সেটা হয়নি, এবং রীতিমতো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনা নিয়ে লেগে গবরে হয়েছে। পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে সেফ হোম, কোয়ারেন্টাইন, বেড, ডাক্তার, ওষুধ, এমনকি ডাক্তার আর স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা কবচও দিতে পারেননি, পিপি কিটস, তাতে অসুস্থ অনেকে মারাও গেছে। সুরক্ষা কর্মীদেরও সেই অবস্থা হয়েছে। তাই তার সেই পুরনো ইতিহাস আমরা ভুলিনি। এবং গত বছর ডিসেম্বর মাস অব্দি যেখানে 13,588টি করোনা বেড ছিল পশ্চিমবাংলায়, সেখানে এপ্রিলে কমিয়ে সেটা 7,776, প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি এত দূরদর্শী, এরকম সেকেন্ড ওয়েভ আসতে পারে জানতেন, তাহলে এরকম করলেন কেন? বেড কেন কমিয়ে দিলেন? আজকে স্বাস্থ্যকর্মী চিকিৎসক নাই, তাই স্বাস্থ্য বিভাগের অবস্থা খুবই টলমল। সেটা চাপা দেওয়ার জন্য বারবার বিভিন্ন লোককে দোষ দিচ্ছেন, কেন্দ্র সরকারকে, প্রধানমন্ত্রীকে, এমনকি উত্তরপ্রদেশের দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর যখন অন্যান্য এই বছরে আবার লকডাউন শুরু হয়েছে, এখন অন্যান্য রাজ্য আগেই লকডাউন শুরু করে দিয়েছিল পরিস্থিতি বুঝে, হঠাৎ বাড়তে আরম্ভ করে। তিনি কিন্তু সেদিকে যাননি। সারা দেশ যখন এখানে নির্বাচনকে দোষ দিচ্ছে, কুম্ভ মেলাকে দোষ দিচ্ছে, তাহলে এখানে নির্বাচন ছিল, উনি নির্বাচনের পরে লকডাউন করা উচিত ছিল, যেটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, কেন করেননি? আমার মনে হয় সেখানেও তিনি রাজনীতিক দেখেছেন, সাম্প্রদায়িক রাজনীতি দেখেছেন। একটি সম্প্রদায়কে খুশি করার জন্য তার পরবের পরে উনি লকডাউন ঘোষণা করলেন, ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কিন্তু সেই দায়টা উনি নিজে নিতে রাজি নন, তিনি প্রধানমন্ত্রী মোদীর ঘাড়ে চাপাতে চাইছেন, কেন্দ্র সরকারের উপরে চাপাতে চাইছেন। এই বিচিত্র মানসিকতার জন্য পশ্চিমবাংলা করোনার বিরুদ্ধে লড়াইটা সবসময় ফিকে হয়ে গেছে। গত 26 এপ্রিল একটি মিটিং ছিল রাজ্য সরকারের, এটি দি ইকোনমিক্স টাইমসে একটি খবর বেরোয়। সেই মিটিং এর পরে একজন সরকারি আধিকারিক মন্তব্য করেন যে পশ্চিমবাংলায় এখনো আর যে ভ্যাকসিন এবং ব্যবস্থা আছে তা যথেষ্ট, অক্সিজেনের এখানে কোনো আর অভাব নাই, তাই এখানে কিছু হলে অক্সিজেনের সংকট দেখা দেবে না। কেমন হয়ে গেল হঠাৎ অক্সিজেন সংকট হয়ে গেল? উনি বলছেন অক্সিজেন কম পাঠিয়েছে। দিল্লি সরকারও এই ধরনের কমপ্লেন করেছিল, যখন অক্সিজেন অডিট করার কথা কেন্দ্র সরকার ঘোষণা করে সঙ্গে সঙ্গে সেখানে সরকারের সুর বদলে যায় এবং ওনারা বলেন আমাদের কাছে যদি বেশি থাকে আমরা অন্য রাজ্যকে দিতে পারি। সেই জন্য নিজের অপদার্থতা ঢাকার জন্য অন্যকে দোষ দেওয়াটা মমতা ব্যানার্জির অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু তাতে সাধারণ মানুষের জীবন
রিস্কের সামনে, ঝুঁকির সামনে চলে যাচ্ছে। এখানে অনেক ছোট ছোট কোম্পানি অক্সিজেন তৈরি করে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না। যেহেতু কেন্দ্র সরকার যেখানে বেশি অক্সিজেন সেটা নিয়ে অন্য রাজ্যে সাপ্লাই করছে, সেটাকেই টার্গেট করা হচ্ছে। কিন্তু ছোট ছোট কোম্পানির সঙ্গে কথা বলে তাদের অক্সিজেন কিনে নিয়ে তারা চালাতে পারতেন, সেটা কিন্তু করছেন না। এই যে বাজারে যে কালোবাজারি হচ্ছে, বেশি দামে অক্সিজেন পাওয়া যাচ্ছে, এরকম অনেক প্ল্যান্ট থেকে সেসব অক্সিজেন আসছে। রাজ্য সরকার সেগুলো হাতে নিয়ে ব্যবস্থিত ভাবে লোককে দিতে পারতো, তারা সেদিকে যাচ্ছেনই না। তারা এখন দাগি নেতাদের বাঁচাতে ব্যস্ত, সাধারণ মানুষকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে যখন বিভিন্ন রাজ্যের সরকার গ্লোবাল টেন্ডার করছে বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকসিন কেনার জন্য, তার মধ্যে সমস্ত বড় বড় রাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তারা গ্লোবাল টেন্ডার করছেন। উত্তরপ্রদেশ অলরেডি 4 কোটি ডোজ কিনে ফেলেছে ভ্যাকসিন। তো আমাদের রাজ্য সরকার 1 লক্ষ নিয়ে পিঠ থাপড়াচ্ছেন। এই সময় তারা যদি চান বিদেশি কোম্পানির কাছ থেকে নিতে পারেন, টেন্ডার করতে পারেন। কেন্দ্র সরকার অলরেডি অনুমতি দিয়ে দিয়েছে, প্রয়োজন হলে আপনারা কিনে নিন। কারণ কি, পয়সা না খরচা করে নাম কেনার যে মানসিকতা, কেন্দ্র থেকে পাঠানো এখনো পর্যন্ত যে ভ্যাকসিন আমাদের রাজ্যে এসছে, 1,34,83,640টি টিকার ডোজ এসেছে, সবই কেন্দ্র সরকারের পাঠানো বিনামূল্যের টিকা। তার থেকে 1,25,66,596টি ডোজ ব্যবহার করা হয়েছে। এখনো পশ্চিমবঙ্গ রাজ্যের হাতে 9,17,044টি টিকা পড়ে আছে, যেটা ব্যবহার হয়নি। রাজ্য সরকার মাত্র 1500 সেন্টার করেছে যেখানে টিকা দেওয়া হচ্ছে। অথচ 10 কোটি লোককে যদি টিকা দিতে হয়, 10 কোটি না হোক, যদি 6 কোটি লোককেও টিকা দিতে হয় 18 বছরের উপরে, তাহলে কিন্তু অনেক বেশি সেন্টার করার দরকার আছে, অনেক বেশি লোককে দিতে হচ্ছে, দরকার আছে। আমরা দেখেছি পরিবহন কর্মীদের ডাকা হচ্ছে, বলছে দেওয়া হবে না। অটো টোটো ড্রাইভারদের ডেকে অর্ধেক দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বয়স্করা সারাদিন দাঁড়িয়ে থেকে পাচ্ছেন না। এই যে অব্যবস্থা, এর জন্য কিন্তু নরেন্দ্র মোদী দায়ী নন। কোথায় গঙ্গায় লাশ ভেসে আসছে, কোথায় উত্তরপ্রদেশে সমস্যা হচ্ছে, সেটা উনি বলছেন। আর পশ্চিমবঙ্গের মানুষ বেড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, অথচ কালোবাজারে সব পাওয়া যাচ্ছে বেশি পয়সা দিয়ে। এই অব্যবস্থা, তার জন্য যে উনি দায়ী, ওনার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী, ওনার অপদার্থতা, এটা একবারও স্বীকার করছেন না। তাই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আর পশ্চিমবাংলায় যারা 45 বছরের উপরে বয়স, এরকম জনসংখ্যা প্রায় 34 কোটি। 18 থেকে 44 বছরের বয়সের মধ্যে জনসংখ্যা 60 কোটি, প্রায় 94 কোটি মানুষ এখন যারা আমাদের টার্গেট, যাদেরকে ডোজ দেওয়া উচিত, তাদের জন্য 188 কোটি কমপক্ষে ডোজ লাগবে। কেন্দ্র সরকার এখনো পর্যন্ত 20,76,10,230টি টিকার ডোজ আর বিভিন্ন রাজ্যকে দিয়েছেন। তার মধ্যে 18,71,13,705টি টিকার ডোজ বিভিন্ন রাজ্য সরকার ব্যবহার করেছেন। এর পরেও বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের হাতে 2,04,96,525টি টিকার ডোজ পড়ে আছে। চলছে কাজ, কেউ দিচ্ছেন, কেউ এখনো পশ্চিমবাংলার মতো রাজ্য 9 লাখের বেশি ফেলে রেখেছে, ঠিক মতো তার প্রয়োগ করতে পারছে না। এবং 15 জানুয়ারির পরে মার্চ এপ্রিল পর্যন্ত টিকা এসছে, নেননি লোকেরা, কোনো লাইন ছিল না। এখনো বহু জেলায় বিশেষ বিশেষ এলাকায় লোকেরা নিচ্ছে না, লাইন নাই। তখন কিন্তু মমতা ব্যানার্জি কাউকে বলেননি যে আপনারা টিকা নিন, ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। তার দূরদৃষ্টি কাজে দেয়নি, তিনি তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, অন্যকে দোষারোপ করছিলেন। প্রধানমন্ত্রী যখন নিজে টিকা নিয়ে দেখিয়েছেন নেওয়ার দরকার এপ্রিল মাসে, তখন থেকে মানুষের লাইন লেগেছে, করোনা বেড়েছে, তখন ক্রাইসিসের কথা বলা হচ্ছে। অথচ সরকারের ভাঁড়ারে টিকা পড়ে আছে, তারা সেটা মানুষকে দিতে পারছেন না, কারণ কোনো ব্যবস্থা নেই। প্রাইভেট হসপিটালকে বন্ধ করে দিচ্ছেন, ডিসপেন্সারি গুলো বন্ধ করে দিচ্ছেন। এখন ইমার্জেন্সির হিসাবে সবাইকে টিকা দেওয়া উচিত, মানুষ চাইছেন, সেটা না করে অন্যকে দোষারোপ করতে উনি ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে সরকারের একটা টার্গেট আছে, কেন্দ্র সরকারের আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 216 কোটি ভ্যাকসিন তৈরি হবে এবং সকলের জন্য এই ভ্যাকসিন নিশ্চিত করা হবে। পাশাপাশি এফডিএ ও হু অনুমোদিত যে কোনো টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতে টিকা প্রস্তুত করতে চাইলে দ্রুত লাইসেন্স দিচ্ছে কেন্দ্র। সেই জন্য মমতা ব্যানার্জি যদি মনে করেন এখানে কোনো ফ্যাক্টরি হওয়ার দরকার আছে, কেন্দ্র সরকার দিকে না তাকিয়ে থেকে উনি যে কোনো কোম্পানির সঙ্গে কথা বলে এগ্রিমেন্ট করতে পারেন, কেন্দ্র সরকার অনুমতি দেবে, তার জন্য জমি জায়গা যা দেওয়ার দিন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমবাংলার সরকারের এবং টিএমসি পার্টির মমতা ব্যানার্জির ইমেজ এরকম, এখানে সাহস করে কেউ কোনো কলকারখানা ব্যবসা করতে আসতে চায় না, কারণ এদের উপরে ভরসা নেই। আইন শৃঙ্খলা থেকে সিন্ডিকেট রাজ, কাটমানির যে দৌরাত্ম, তার থেকে কেউ এখানে আসতে চাইছেন না।
তাই মমতা ব্যানার্জি অন্যের সমালোচনা করে নিজের দায়িত্ব শেষ করছেন। তো যেটা আমি আগে বলছিলাম, কিছুদিন আগে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যকে খোলা বাজার থেকে টিকা কেনার অনুমতি দিয়ে দিয়েছে। আর সেই জন্য এখানকার বিভিন্ন রাজ্য বিভিন্ন কোম্পানির সঙ্গে টেন্ডার করেছে। গ্লোবাল টেন্ডারে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য এই কন্ট্রাক্ট করেছে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে গ্লোবাল টেন্ডারের মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত উৎপাদনকারীর কাছ থেকে 4 কোটি ভ্যাকসিন সংগ্রহ করেছে এবং বাকি আরো এগ্রিমেন্ট চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরপ্রদেশ সম্ভবত স্পুটনিক ভি ও জনসন এন্ড জনসনের মতো আন্তর্জাতিক ভ্যাকসিন সংগ্রহ করবে ও এই টেন্ডারের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ এখনো সেই ব্যাপারে হিলদোল নাই, কেবল কেন্দ্রকে দোষ দিয়ে তাদের দায়িত্ব শেষ করছে। ভ্যাকসিন তৈরির প্রকল্পে প্রতিবেশী দেশ থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ অন্তত 150টি দেশে করোনার জীবনদায়ী ওষুধ ও প্রতিষেধক ভারত পাঠিয়েছে। সব মিলিয়ে 6,63,70,000 ভ্যাকসিন রপ্তানি করা হয়েছে ভারতের তরফ থেকে। তবে গত মার্চ মাস থেকে ভারতের অভ্যন্তরে এই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রপ্তানি বন্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত ভারতবর্ষের ডিমান্ড ছিল না, লোকে টিকা নিচ্ছিল না। আর নিচ্ছিল না এই জন্য যে রাহুল গান্ধী থেকে মমতা ব্যানার্জি বা তার লোকেরা বলছিলেন এটা মোদির ভ্যাকসিন, এটা বিজেপির ভ্যাকসিন, এতে কাজ হবে না, কেউ নেবেন না। আজকে তারাই বলছেন ভ্যাকসিন নাই, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, লোক ভ্যাকসিন পাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কমপ্লেন। সেজন্য তারা একটু ঠিক করে নিন কি করবেন। তারা কার স্বার্থে রাজনীতি করছেন? সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, না কেবল নিজের পার্টির স্বার্থে? সেই জন্য এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন্দ্রের যে বিদেশে পাঠানো টিকা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল, এখানে সেই মর্মে আমাদেরকে টিকা তৈরি করতে অনুমতি দেওয়া হয়েছিল যে আশেপাশে গরিব দেশকে টিকা সাপ্লাই করতে হবে। আর সেই দায়িত্ব পালন করেছে ভারত, তার জন্য সারা বিশ্বে সম্মানিত হয়েছে, সমাদৃত হয়েছে। কিন্তু যারা অক্সিজেন পাওয়ার পরেও ঠিকমতো ব্যবহার করতে পারেন না, কালোবাজারে চলে যায়, ওষুধ পাওয়ার পরে ব্যবহার করতে পারেন না, টিকা পাওয়ার পরেও ব্যবহার করতে পারেন না, টিকাও নাকি এখান থেকে চুরি হয়ে যাচ্ছে, এরকম খবর পাওয়া গেছে। টিকা নষ্ট হয়ে গেছে আগে, সে খবর পাওয়া গেছে, কারণ লোককে তারা রাজি করতে পারেননি। সেই জন্য নিজের যারা দায়িত্ব পালন করতে পারছেন না, যারা নিজের ঘর গুছোতে ব্যস্ত আছেন, তারা প্রধানমন্ত্রী যিনি দিনরাত পরিশ্রম করছেন, মানুষের আস্থা অর্জন করেছেন, তিনি বারবার দেশের মানুষকে সংকটের সময় আহ্বান করেছেন, মানুষের তালি বাজাক, থালি বাজাক, প্রদীপ জ্বালাক। মোদিজির কথায় সাড়া দিয়েছে, কারণ মোদির উপর মানুষের বিশ্বাস আছে এবং এটাও মানুষের বিশ্বাস আছে মোদি হয়তো মুমকিন হ্যাঁ। তাই নরেন্দ্র মোদী যে চেষ্টা করছেন তাতে সাধারণ মানুষ সঙ্গে আছে। যারা পরিস্থিতি সামলাতে পারছেন না, যে পশ্চিম বাংলায় প্রতিদিন সংক্রমণের যে রেট সেটা ডবল। আজকে ভারতবর্ষে যদি 13%, 13.5% হয়, পশ্চিমবাংলায় 27-28%। আর নিরন্তর এটা কয়েক মাস ধরে বেশি ডবল আছে। কেন? এর জন্য কি নরেন্দ্র মোদী দায়ী আছেন? যেখানে উত্তরপ্রদেশ 2.5 লক্ষ রোজ টেস্ট করছে, পশ্চিমবাংলায় 70,000। কোন যুক্তিতে এটা হচ্ছে? কেন করা হচ্ছে না? যত বেশি টেস্ট হবে তত বেশি রোগী বাড়বে। মানুষ নিজের বাড়িতে না জানতে পেরে মরে যাক, কিন্তু সরকার তার দায়িত্ব পালন করবে না। এই যে আর নগরাত্মক মানসিকতা এবং ক্ষুদ্র মানসিক রাজনীতির মানসিকতা, তার ফলে পশ্চিমবাংলায় ধীরে ধীরে করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মোদীকে গালাগালি দিয়ে কিন্তু মানুষের জীবন সুরক্ষিত হবে না। আপনি আপনার দাগি নেতাদের রক্ষা করুন, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি দোষ করেছে? তাদেরকে কেন নিয়তির মুখে ফেলে দিয়েছেন? আমি আশা করব এখানকার সরকার, মুখ্যমন্ত্রী তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন হবেন, সাময়িকভাবে এই সংকটের সময় ক্ষুদ্র রাজনীতি ভুলে গিয়ে এখানকার 10 কোটি জনতার স্বার্থে কমপক্ষে তাদের দায়িত্ব পালন করবেন। এটুকু আমি বলার ছিল। কারো প্রশ্ন থাকলে করতে পারেন। বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু হালকা হয়ে আসছে, বলুন। একটু জোরে বলুন। তিনটে প্রশ্ন। একটা হচ্ছে, প্রথম প্রশ্ন আপনারা যেটা করতে হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী একবার আপনাকে কেটে কেটে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আজকের যে বৈঠক, সেই বৈঠকে তিনি উপস্থিত থাকা সত্ত্বেও তাতে তার মানে কোনো কথা বলার সুযোগ হয়নি।
এবং তাকে কার্যত অসম্মান করা হয়েছে। আমি প্রথমে এটা বলেছি যে আজকের মিটিংটা মুখ্যমন্ত্রীদের ছিল না, ডিএমদের ছিল। যে কয়েকটি জেলাতে বেশি সংক্রমণ হয়েছে এবং সেখানকার ডিএমরা বা সেখানকার প্রশাসন যেভাবে সেখানকার মোকাবেলা করেছেন, কিছু নতুন প্রয়োগ করেছেন, সেখানকার ডিএমদের ডাকা হয়েছিল আর প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলার জন্য ডেকেছিলেন। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছিল। মূলত পিএম টু ডিএম মিটিং ছিল, সিএমরা সেখানে অতিথি ছিলেন, তাদের বলার সুযোগ ছিল না, কারণ সবার বক্তব্য শুনতে গেলে লম্বা লাইন লেগে যাবে, সেটা লম্বা সময় লাগবে, সময় ছিল না। এর মধ্যে বিজেপির শাসিত রাজ্যে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী এরাও তো ছিলেন, তারা তো বক্তব্য রাখার চেষ্টা করেননি। মুখ্যমন্ত্রী তার কিছু বলার থাকলে সে তো উনি পত্রের মাধ্যমে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী সময় নিয়ে তার সঙ্গে ফোন করে তার বক্তব্য রাখতে পারেন, বৈঠকের সুযোগ ছিল না। সেজন্য উনি যেটা বলতে চাইছেন, উল্টো এই সিস্টেমটাকে মানতে চাইছেন না, উনি প্রধানমন্ত্রীকে অপমান করছেন তার সম্বন্ধে উল্টো পাল্টা শব্দ প্রয়োগ করে, তার অপমানের কোনো প্রশ্ন নেই। রাজ্যে যে সংকট, যে পরিস্থিতি, আশঙ্কা প্রকাশ, জোরে বলুন একটু। আওয়াজ আসছে না ঠিক মতো। বলছি রাজ্যে যে সংকট তৈরি হচ্ছে, আমরা নেক্সট যেতে পারি, আওয়াজটা খুব কম আসছে। বলো, পরে বলো, এরপরে কে আছে? মনিদীপ ব্যানার্জি। দিলীপ দা, গুড আফটারনুন। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, পরিষ্কার आवाज আসছে, বলুন। लवली। तो मुझे वही बात पूछना था कि 3-4 पॉइंट्स मुख्यमंत्री ने आज किया अपने प्रेस कॉन्फ्रेंस में। एक है कि प्राइम मिनिस्टर इतना इनसिक्योर है, क्यों है इतना इनसिक्योर, और क्यों फेडरल स्ट्रक्चर पर वो आघात दे रहे हैं। ये जो चीफ मिनिस्टर को बुला के बात नहीं करने देना, दिस इज एन अटैक ऑन द फेडरल स्ट्रक्चर ऑफ द कंट्री। इस बीच ये भी उन्होंने कहा कि ये पैंडेमिक के बीच अभी भी वेंडेटा पॉलिटिक्स चल रहा है। देखिए, देश भी सुरक्षित है, देश की सरकार भी सुरक्षित है, या प्रधानमंत्री भी सुरक्षित है। मामला उल्टा है। आज यहाँ की ममता बनर्जी, उनकी पार्टी, उनके नेता कोई भी सुरक्षित नहीं है। इसीलिए ये जो हताशा है उससे प्रेरित होकर इस प्रकार बातें कर रहे हैं। उनकी आदत है हमेशा अपने समस्या को दूसरे ऊपर थोपना, अपने असफलता को दूसरे ऊपर थोपना और इसी प्रकार राजनीति करना। आज भी वही करने की उन्होंने प्रयास की है, जबकि उनकी वहां भाषण देने की कोई मौका ही नहीं था, ना कोई इस प्रकार योजना था। स्वाभाविक रूप से जो उनके डीएम लोगों को बताया गया उनको पूरा करें तो बंगाल के लोग सुरक्षित रह जाएंगे। इसमें मान सम्मान की, ईगो की कोई प्रश्न नहीं है। दिलीप दा, वेंडेटा पॉलिटिक्स पैंडेमिक के बीच वेंडेटा कहां हो गया, मुझे समझ नहीं आ रहा है। अगर सीबीआई कहीं कार्रवाई करती है तो उसको वेंडेटा बोला जाए? ऐसे तो हर पार्टी के साथ हुआ है। हम भी जब सत्ता में नहीं थे, गुजरात में हमारी सरकार थी, सम्माननीय अमित शाह जो हमारे देश के आज गृह मंत्री हैं, उनको अरेस्ट किया गया था और उन्होंने तुरंत अपना इस्तीफा पत्र सौंप दिया था माननीय मुख्यमंत्री मोदी जी को। और मोदी जी ने बोला था कि उन्होंने इस्तीफा भेज दिया है, आप उनके ऊपर जो आरोप है, उनके जो लॉयर्स है उसको खंडन करेंगे, कोर्ट में जाके वो अपने को निर्दोष साबित करेंगे। और वही हुआ था, नरेंद्र मोदी जी को भी बुलाया गया था। और इसके पहले हमारे राष्ट्रीय जो अध्यक्ष थे माननीय आडवाणी जी, माननीय लक्ष्मण जी, और इन लोगों का ऊपर भी आरोप आया था, तुरंत इन्होंने इस्तीफा पत्र दे दिया था और अपने को निर्दोष किया था, या तो जो भी सजा दिया कोर्ट ने उसको मान लिया था। मैं आज पहले उल्टा उनको आरोप करता हूं, उनके जो 3 मंत्री जेल में हैं, 2 मंत्री और 1 विधायक, 3 दिन से 4 दिन से भ्रष्टाचार का आरोप में जेल में है। कम से कम नैतिकता का आधार पर आज कम से कम उनको इस्तीफा दे देना चाहिए। कम से कम इतना नैतिकता उनके अंदर है तो शर्म को मारे इस्तीफा देना चाहिए। देश ये देखना चाहता है, क्योंकि ये परंपरा है। बाकी कोई पार्टी देते नहीं, हमारे लोग निष्ठा पर और विचारधारा पर और नैतिकता पर खड़े हैं, इसीलिए हम इस प्रकार करते हैं। हमारे ऊपर उंगली उठाने की हिम्मत नहीं होगी। If I have permission to ask a quick follow-up, दिलीप दा पूछ ही लेती हूँ कि आपने कहा कि जो मंत्री जेल में हैं उनको they should
रिजाइन। इस बीच मैं पूछ रही हूँ फिर कि शुभेंदु अधिकारी और मुकुल रॉय जो तृणमूल छोड़ के बीजेपी में गए हैं और उनको भी एफआईआर में उनका नाम है इसी केस में, नारदा केस में, उनके विरुद्ध कोई मूवमेंट नहीं है, नो सैंक्शन फॉर प्रोसिक्यूशन। ये क्या बीजेपी में जाने के लिए ये सुविधा उनको मिल रहा है? चलो ये प्रश्न तो सीबीआई के ऊपर होना चाहिए, वो उत्तर देंगे। लेकिन जो वास्तव परिस्थिति है, इन लोगों को कई बार सीबीआई ने बुलाया, हर बार जाके इन लोगों ने अपना पक्ष रखा, इन्होंने भागा नहीं छोड़कर, ना तो इनकार किया है। और ये लोग पार्लियामेंट में थे, तो मुझे जहां तक मालूम है सीबीआई ने वो भी प्रयास शुरू किया है, स्पीकर को चिट्ठी लिखा है, जो जो उसका प्रोसीड्यूर होता है वो शुरू किया है। और इसी लाइन में मैंने और 3-4 नाम आपको बता रहा हूं, काकोली घोष दोस्तीदार, अपरूपा पोद्दार, ऐसे कई लोगों का नाम है उसमें, नारदा शारदा में, तो उनका भी नाम आएगा, आना है तो बाकी है, शायद वो भी प्रोसेस शुरू होगा। लेकिन अभी जो हुआ है उनकी अपराधी वो नहीं है, ऐसा नहीं बोल सकते आप। उस पर विचार होना चाहिए, ना कि सीबीआई ठीक कर रहा है कि गलत कर रहा है, उस पर विचार होना चाहिए। करोड़ों लोगों ने देखा टीवी के पर्दे पे बंडल लेते हुए, रुपया लेते हुए, और ये कोई छुपा हुआ बात नहीं है, इसे लोग भी जानते हैं, ये लोग दागी हैं, ये लोग अपराधी हैं, उन पर विचार होना चाहिए, उन पर न्याय चलना चाहिए, और कोर्ट का न्याय को सबको मान्य होना चाहिए। थैंक यू, धन्यवाद। ঈশান দেব চট্টোপাধ্যায় 24 ঘন্টা। দিলীপদা, ঈশান বুঝতে পারছেন? হ্যাঁ বলুন। 4 জন অ্যারেস্ট হয়েছেন সিবিআই এর হাতে, তাদের মধ্যে 2 জন। একটু আওয়াজ কম আসছে, একটু জোরে বলুন। দিলীপদা, 4 জন অ্যারেস্ট হয়েছেন সিবিআই এর হাতে, তাদের মধ্যে 2 জন মন্ত্রী এবং 1 জন বিধায়ক। এবং তারপর থেকে তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে রাজ্যে কৌশলে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবারই বলা হয়েছে যে এর সঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কোনো সংযোগ নেই, কিন্তু রাজ্যে বর্তমান পরিস্থিতি যেরকম তা নিয়ে আপনারা যেমন অভিযোগ করছেন, তাতে রাজনৈতিক দল হিসেবে বিজেপি কি মনে করে, রাষ্ট্রপতি শাসন কি জারি হওয়া উচিত? এবং সেরকম হলে কি আপনারা কেন্দ্রীয় সরকারের কাছে সেই দাবি রাখবেন? দেখুন, প্রথম কথা, অতি সম্প্রতি নির্বাচন হয়েছে, মানুষের রায়ে আর মেজরিটি নিয়ে সরকার এসেছে, সেজন্য তার উপরে রাষ্ট্রপতি শাসন হোক, এটা তো কেউই চাইবে না। আর ভারতীয় জনতা পার্টি কারোর উপরে আজ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন চাপায়নি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি। আর এর আগেও এনাদের একাধিক নেতাকে অ্যারেস্ট করেছে। এই রাজ্য সরকার তার পার্টির নেতা কুণাল ঘোষ এবং মদন মিত্রকে আগে অ্যারেস্ট করেছে, তখন এরকম পরিস্থিতি হয়নি অবশ্য, তারা হয়তো হালকা নেতা ছিলেন এবং তারা জামিনও পেয়েছেন। এবং 2 জন এমপি কে অ্যারেস্ট করে তাদেরকে ভুবনেশ্বরে পাঠিয়ে দিল সিবিআই। তখন আবার এর রাস্তায় নেমে তাদের মন্ত্রীরা, নেতারা আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছেন, নেতাদের বাড়ি অ্যাটাক করেছেন, ভাঙাচোরা আগুন লাগিয়েছেন, সেসব আমরা দেখেছি। তো তখন রাষ্ট্রপতি শাসন হয়নি। আমি জানি না, রাষ্ট্রপতি শাসনের বলার অধিকার আমার নাই, তার জন্য সংবিধান আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, এখানকার রিপোর্ট তারা ভেবে দেখবেন। কিন্তু এটা ঠিক, এই রাগী নেতাদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি নিজাম প্যালেসে গিয়ে 6 ঘন্টা ধর্ণা দিয়েছেন। আমার মনে হয় তিনি খুব রিল্যাক্স মোডে আছেন, কারণ এই প্যান্ডামিক আর এইসব চলছে, নতুন সরকার হয়েছে, তার মনে হয় কোনো টেনশন নেই, নাহলে 6 ঘন্টা কি করে ওখানে বসে থাকতে পারে। তার হাজার হাজার কর্মী নেতারা রাস্তায় নেমে সেন্ট্রাল ফোর্সকে ইট পাথর মেরেছেন, নিজাম প্যালেস অ্যাটাক করার চেষ্টা করেছেন, রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন, সেখানে ইট পাথর মেরেছেন। তো এই যে ঘটনা ঘটেছে, এবং সারা রাজ্যের জেলায় জেলায় এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, আমার মনে হয় এটা দেখে ওনারা নিজেরা ভয় পেয়েছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যেভাবে 3 জন নেতাকে পার্টি করেছে মুখ্যমন্ত্রী সহ, তাতে হয়তো ওনারা ভয় পাচ্ছেন যে এই যে অরাজকতা করে ওনারা যে রাজ্য চালাচ্ছেন, এখানে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়া, প্রেস মিডিয়ার মুখ বন্ধ করে দেওয়া, ভয় দেখানো, বিরোধীদের গতিবিধি বন্ধ করে দেওয়া, বাড়িঘর ভেঙে দিয়ে তাড়িয়ে দেওয়া, কেস দেওয়া, এটা বোধহয় এক্সপোজ হয়ে গেছে ঘটনার মাধ্যমে। তাই তারা ভয় পাচ্ছেন, তাদের যারা শুভাকাঙ্ক্ষী ভয় পাচ্ছেন, তাই 356 ধারার কথা উঠছে। ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। বলুন। ডিসকানেক্ট হয়ে গেছে। নেক্সট। অনিন্দ ব্যানার্জি, টিভি9 বাংলা। দিলীপদা নমস্কার, আশা করি নমস্কার। ভালো আছেন। একটা কথা জিজ্ঞেস করা, যে এটা কি আপনারা চান বিজেপি একটা পার্টি হিসেবে যে এই যেই চলছে সমস্ত নারদা নিয়ে যেই কেসগুলো, এগুলো রাজ্যের বাইরে যাক? কেননা রাজ্যের মধ্যে আমরা দেখেছি নিজাম প্যালেসে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন
ইট পাটকেল পড়েছিল, মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে গিয়ে 6 ঘন্টা ধর্ণা দেন, ল মিনিস্টার নিজে ওখানে বসেছিলেন, সিবিআই জিনিসগুলো কোর্টের সামনে রেখেছে। তো আপনারা পার্টি হিসেবে কি চান যে হ্যাঁ এটাকে মানে এর যদি ভালো রায় হতে হয় তাহলে এটাকে রাজ্যের বাইরে যেতে হবে? দেখুন, কোথায় বিচার হবে কি হবে এ নিয়ে আমাদেরও খুব একটা বলার অধিকার নেই, বক্তব্য নেই। কারণ সুপ্রিম কোর্ট আছে, তার নির্দেশেই তদন্ত চলছে, হাইকোর্টে কেস চলছে। কিন্তু সেদিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মুখ্যমন্ত্রী গিয়ে ধমকাচ্ছে নিজাম প্যালেসে অফিসারদেরকে সিবিআই, সেই নিজাম প্যালেসের বাইরে তাদের সমস্ত মব গুন্ডারা গিয়ে ইট পাটকেল মারছে সেন্ট্রাল ফোর্সকে। তার একজন মন্ত্রী, আইনমন্ত্রী চলে গেলেন কোর্টে, হাইকোর্টে গিয়ে 2 ঘন্টা ধরে জজদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এবং তার একজন এমপি, তিনি যা নয় তার মুখে বলে পুরো পরিবেশকে উত্তেজিত করে আর একটা পরিবেশকে অশান্ত করে এক প্রকার কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এই ধরনের ঘটনা একটা অভিনব। সেই জন্য সাধারণ মানুষের মনে হচ্ছে তাই বিচার হবে কি করে যদি কোর্টে না নিয়ে যাওয়া যায় অপরাধীকে, হিয়ারিং যদি না হতে পারে, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে যদি মবকে নেতৃত্ব দেন অন্যায় করার জন্য, তাহলে স্বাভাবিকভাবে পরিস্থিতি এরকম হতে পারে। আর এটা প্রথম কথা নয়, সিবিআই অনেক কেস এরকম আগে করেছে। যেমন এখানকার যাদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে অন্য রাজ্যে নিয়ে গেছে, সেখানে পুছতাছ হয়েছে। রাজীব কুমারকে শিলংয়ে ডেকে নিয়ে পুছতাছ করা হয়েছে, কারণ এখানে পরিবেশ ছিল না। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বাধা দিয়েছেন, তার বাড়ি গেছেন, ধর্ণা দিয়েছেন। এই ভয়টা সবসময় আছে, কারণ এখানকার সরকারই অরাজকতা তৈরি করে। এবং আমি আগেই যে বলেছিলাম, মাননীয় অমিত শাহকেও এবং মাননীয় মোদীজিকেও বোম্বে হাইকোর্টে নিয়ে গিয়ে গুজরাট থেকে যে ওখানে প্রভাবিত করবেন সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো। তো ইতিহাস এরকম আছে ঘটনা, কিন্তু হবে কি হবে না সেটা কোর্ট আর সিবিআই ঠিক করবে, এর মধ্যে আমাদের কিছু বলার নেই। অঞ্জন রয়, টিভি9 বাংলা। না, ওই তো অনিন্দ যে প্রশ্ন করেছে সেটাই আমার ছিল যে এই এই মামলা কি বাইরে শিফট করে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের মতামত কি? বলা হয়ে গেছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছেন, অনিন্দ তো বলে দিচ্ছেন। স্মরণদা, দৈনিক যুগশঙ্খ। বলুন। কানেক্ট হচ্ছে? স্মরণদা, নাহলে পরের জনকে দাও। নেক্সট आनंद कुमार सिंह, प्रभात खबर। বলুন। আনন্দজি বলিয়ে উনি বোধহয় কানেক্ট করতে পারছেন না। जी जी, मैं बोलूं? हाँ, बोलिए। बताइए। सबसे पहले तो यही एक सवाल है कि मंत्री भी कर रहे हैं और मुख्यमंत्री भी कर रही हैं कि कोरोना काल में विशेषकर जो मंत्री हैं फिरहाद हकीम, उनको अरेस्ट किया गया, तो इससे मैंने काफी दिक्कत हो रही है। मतलब कोरोना संक्रमण को रोकने के लिए और सभी डेड बॉडी डिस्पोजल वगैरह इन सब कामों में काफी मैंने दिक्कत हो रही है। तो ये क्या मतलब कितना तक उचित है उनको गिरफ्तार करना? जब मंत्री जी दायित्व में थे, क्या खुद जाके डेड बॉडी उठाते थे क्या? ना कि उनके नेता लोग उठाते थे। एक प्रशासनिक प्रक्रिया है, वो चल रहा है, वो आदेश देने वाले हैं, प्लानिंग करने वाले हैं। और पिछले 1-1.5 साल से कोरोना परिस्थिति चल रही है, उस समय उनका परफॉर्मेंस हमने देखा है। वो खुद यहाँ मेयर थे, अब वो बोल रहे हैं कलकत्ता को बचा नहीं पाया। जब मेयर थे क्या बचाए थे उस समय? 7 दिन तक पानी बिजली सब बंद था, रोड बंद था, वो भी हमने देखा है। तो इसलिए इस प्रकार बहाना करना कि हम रहते तो बचा लेते, आज तो डूब जाएगा बंगाल, किसी नहीं डूबेगा। बंगाल के लोग भी बहुत सचेत हैं, उनको अपने ढंग से जीने दिया जाए। और यहाँ की जो प्रशासनिक अधिकारी हैं वो भी बहुत सक्षम हैं, उनको अपने ढंग से काम करने दिया जाए। आधे योग्य लोगों को तो और कंपलसरी वेटिंग गैरेज में डाल दिया गया है, और जितने हैं उनके जीवोजरी करने वाले उनको सामने रखा गया है। इसीलिए एडमिनिस्ट्रेशन यहाँ काम नहीं कर पाती है। कम से कम उनको खुला छूट दिया जाए। मुझे लगता है सारा देश के एडमिनिस्ट्रेशन जैसा संभाल रहा है, यहाँ के बंगाल के जो ऑफिसर है उसको संभालेंगे। भास्कर बसु, रिपब्लिक बांग्ला। হাসপাতাল ডিসকানেক্ট হয়ে গেছে। নেক্সট আচ্ছা, অরূপদার আরেকটা প্রশ্ন আছে। অরূপদা, নিউজ 18 বাংলা। একবার করে করুন। হ্যাঁ, অরূপদা যেটা হয়নি ওটা বলুন। বেরিয়েছে, তারপরে 2রা মে ফল বেরিয়েছে নির্বাচনের, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা বলুন। হ্যাঁ, 2রা মে নির্বাচনের ফল বেরিয়েছে, তারপরে সম্ভবত 10 তারিখে
আপনারা পরিষদীয় দলনেতা নির্বাচনের এবং সভাপতি, তারপর থেকে দীর্ঘ সময় চলে গেছে। সেই সময়ের মধ্যে কেন্দ্র বা রাজ্য নেতৃত্ব ভাবে মাঠে ময়দানে বা কোন রকম দেখা যাচ্ছে। আপনার দলে একাধিক নেতা, সব্যসাচী দত্ত মানে উল্লেখযোগ্য যারা সামনের সারির নেতা হিসেবে নির্বাচনে তারা একেবারে অনুপস্থিত, একেবারে পর্দার আড়ালে। এটা কেন? দেখুন, আপনিও জানেন লকডাউন চলছে। লকডাউন চলার আগে পর্যন্ত আমরা ঘোরাঘুরি করেছি, গেছি। তারপরে আমি 4টে জেলায় গেছি, সেখানে জেলার নেতাদের মন্ডল স্তর পর্যন্ত বসে বৈঠক করেছি এবং প্রত্যেক জেলায় কোনো না কোনো রাজ্যের নেতা গেছে। তো লকডাউন মেনে আমরা চলি, আমরা তো এরকম ভাবে জমায়েত করি না লকডাউন আইন ভেঙে। আমরা কিছু চেষ্টাও করেছিলাম, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বলে মহিলা মোর্চার সর্বভারতীয় নেত্রী এসেছিলেন, এখানকার নেত্রীরা 10-15 জন গেছিলেন গান্ধী মূর্তির সামনে ধর্ণা দিতে, তাদেরকে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ তুলে নিয়ে চলে যায়। তার 2-3 দিন পরে শিলিগুড়িতে ওখানে আমাদের বিধায়কদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না বলে এবং সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা 3 জন মাত্র বিধায়ক রাস্তায় এক জায়গায় বসে দূরে দূরে ধর্ণা দিচ্ছিলেন, তাদেরকে পুলিশ তুলে নিয়ে আসে। তারা নাকি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টকে ব্রেক করেছেন। অথচ আমরা চোখের সামনে হাজার হাজার লোককে দেখেছি। আর নিজাম প্যালেসে, গভর্নর হাউসের সামনে পাড়ায় পাড়ায় মিছিল করতে, বিজয় মিছিলও বেরিয়েছে। মিছিল করে গিয়ে দুষ্কৃতকারীদের বাড়িঘরে ভেঙেছে, সেখানে পুলিশ কারোর উপরে কেস দেয়নি, কাউকে অ্যারেস্টও করেনি। তো সেই জন্য আমরা জানি, আমরা নিয়ম মানি, আমরা নিয়ম ভাঙতে চাই না। আমরা ভার্চুয়ালি সমস্ত মিটিং করছি জেলা স্তরে, মন্ডল স্তর পর্যন্ত, এবং সবার সঙ্গে জীবন্ত যোগাযোগ আছে। গত বছরে আমার অভিজ্ঞতা আছে, এই লকডাউনের সময় আমফান হয়েছিল। আমি আমফানের ক্ষতি দেখার জন্য একবার কাকদ্বীপ যেতে চেয়েছিলাম, আমাকে কলকাতার পরে গড়িয়াতে পুলিশ আটকায়। আরেকবার আমার পশ্চিম মেদিনীপুর, আমার নিজের নির্বাচনী ক্ষেত্রে যেতে চেয়েছিলাম, সেখানে আমাকে মেদিনীপুরের বর্ডারে পুলিশ আটকায়, যেতে দেয়নি। পূর্ব মেদিনীপুরে একদিন গেছিলাম, সেখানেও আটকায়। তো এইভাবে আমাদেরকে বারবার আটকানো হয়। এমনকি ত্রাণ বিলিতে আমাদের এমপি এমএলএদের আটকানো হয়েছে, জন বার্লা, সুকান্ত মজুমদার, একাধিক লোককে। এবং সুকান্ত মজুমদার তার জন্য হাইকোর্টে গেছিলেন পিটিশন করে, সেখান থেকে কোর্টের জাজমেন্ট নিয়েছিলেন যে ত্রাণ বিলি করতে কেউ বাধা দিতে পারবে না। তিনি রাস্তার উপরে অবস্থান ধর্ণাও দিয়েছিলেন। এই পরিস্থিতি আমরা করেছি। সেই জন্য আন্দোলন লড়াই না করে আইনের মাধ্যমে এবং এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে সাধারণ কর্মীদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। যখন দরকার হবে তখন রাস্তায় নামবো, দরকার আন্দোলন করব এবং সাংগঠনিক গতিবিধিও শুরু করব। ঠিক আছে, আমার মনে হয় সবার প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ দাদা, সমস্ত প্রশ্ন হ্যাঁ দাদা, সবার হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে প্রেস কনফারেন্সে যোগদান করার জন্য ধন্যবাদ। ভালো একটা থাকবেন, প্রশ্ন ছিল সুস্থ দিলীপ দা। থাকবেন। হ্যালো। হ্যাঁ রাজ চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি রাজীব বলছি, স্টেটসম্যান থেকে। বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি দিলীপ দা, আর রাজ্য জুড়ে যে পোস্ট পোল ভায়োলেন্সের যে সন্ত্রাস হয়েছে, তাতে অধিকাংশ কেসে স্পেসিফিক অ্যাকিউজ পার্সনের নাম পাওয়া গেছে। তো এদেরকে, এটা কি কেস ধরে ধরে আপনারা কি কোনো এদের জন্য জাস্টিস চাইবেন? মোলেস্টেশন কেস, রেপ কেস এবং বাড়ি ভাঙচুর আমি আপনাকে স্পেসিফিক নাম পাওয়া গেছে। পুরো বিষয়টা 1 মিনিটে বলে দিচ্ছি। এখনো পর্যন্ত 7,500 এরকম কেস যেটা আমরা লিপিবদ্ধ করতে পেরেছি, যেগুলো যেতে পেরেছি বা লোকেরা যোগাযোগ করতে পেরেছেন। কিন্তু বাসন্তী গোসাবা, ক্যানিং, সন্দেশখালী এরকম দূরবর্তী এলাকা বা সিতাই শীতলকুচির মতো একদম ইন্টেরিয়ার, যেখানে মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে, এখন কোথায় আছে, আসামে, উড়িষ্যায় চলে গেছে, তাদের ঘটনা লিপিবদ্ধ হয়নি, কেসও হয়। আর এই 7,500 ঘটনা আমরা এফআইআর করতে চাই, শুরু হয়েছে, কিন্তু বহু জায়গায় থানাতে এফআইআর নেওয়া হচ্ছে না, বা লিখিতটা দিলে একটা স্ট্যাম্প মেরে দিয়ে দিচ্ছে, কোনো কমপ্লেন বা এফআইআর নম্বর, কেস নম্বর, জিডি নম্বর দেওয়া হচ্ছে না। ফলে এগুলো রেকর্ডে আসছে না। সেই জন্য এসটি কমিশন, এসসি কমিশন, মহিলা কমিশনেও আমরা এই কমপ্লেন পাঠাচ্ছি। আমরা চাইবো ওই 7,500 বা আরো হয়তো 10-5,000 এরকম ঘটনা আসবে, সবকিছুর কমপ্লেন হওয়া উচিত। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্টও বলেছেন এখানকার রাজ্য সরকারকে যে এই ধরনের যে ঘটনা ঘটছে, মানুষ যাতে কমপ্লেন করতে পারে তার ব্যবস্থা করুন। একজন বিজেপি র্যাঙ্কের অফিসারকে নিয়োগ করা হোক, তার ফোন নম্বর, তার মেল নম্বর দেওয়া হোক। সমস্ত ঘটনা যারা থানায় কমপ্লেন করতে পারছেন না, ওই নম্বরে তারা মেল করুন, সেটাকে কমপ্লেন হিসাবে ধরবে কোর্ট। সে প্রক্রিয়া হয়েছে, কিন্তু রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে, রাজ্য সরকার এখনো পর্যন্ত সেরকম কোনো অফিসারকে নিয়োগ করেনি, তার নম্বরও দেয়নি। সেই জন্য এই প্রক্রিয়াটা অসম্পূর্ণ আছে। আমরা আশা করব রাজ্য সরকার তাড়াতাড়ি সেই মেল নম্বর, সেই অফিসারকে নিয়োগ করবেন
যার মাধ্যমে আমরা আমাদের কমপ্লেন করতে পারবো। আমি আরেকটা আপনাদের জানাই, অতি সম্প্রতি আমাদের বাংলার কৃষকরা কিষাণ সম্মান নিধি পেতে আরম্ভ করেছেন, কিন্তু প্রায় 70-72 লক্ষ যারা বেনিফিশিয়ারি হবেন তার থেকে 7 লক্ষ লোক, মানে 1/10 কেবল নাম পৌঁছেছে, এবং সেই নামটা ভেরিফিকেশন হয়েছে কিনা, সত্যি সত্যি তারা কৃষক কিনা, হকদার কিনা সেটাও জানা নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা চিঠি লিখেছি, সেটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে আজকে। তার মুখ্য বক্তব্য এরকম হচ্ছে যে বাংলার সমস্ত যারা কৃষক আছেন তারা যেন এই কিষাণ সম্মান নিধি পান, সেজন্য রাজ্য সরকার তাড়াতাড়ি তাদের লিস্ট ভেরিফিকেশন করে পাঠাক, এবং সেই লিস্ট কেন্দ্র সরকার যেন সিরিয়াসলি দেখে। তাতে হয়তো টিএমসির ক্যাডারদেরই নাম ঢুকিয়ে দেওয়া হবে, তাদের জমি নেই। যেমন আমরা এই যে এমএসপি দেওয়ার ব্যাপারে, ধান কেনার ব্যাপারে দেখেছি, 2 বছর আগে মালদা দিনাজপুরে যে ক্ষতি হয়েছিল বন্যায়, তাতে যার জমি নেই সেও বিডিও অফিস চাকরি করে, সেও ক্ষতিপূরণ তার ব্যাংকে পেয়ে গেছিল। এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়, কারণ এই সরকার বারবার সেটা করে, সেটা চিঠি লিখেছি। এবং যে ধান কেনা হচ্ছে এখানে, কেন্দ্র সরকার ডাইরেক্ট ধান কিনতে চাইছে, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর ধান হয়। যেহেতু এখানকার এফসিআই কেবল গম সাপ্লাই করে রাজ্য সরকারকে, রাজ্য সরকার নিজে ধান কেনে, মিলগুলোকে দিয়ে সেটা চাল তৈরি করে বিক্রি করে, সেজন্য সাধারণ মানুষ বহু লোক এমএসপি পায় না, ধান কিনতে পারে না, বিক্রি করতে পারে না, সহায়ক মূল্য পায় না। তার মধ্যে একটা আইনি জটিলতা আছে। যারা আমাদের এখানে চাষ করেন বেশিরভাগই ভাগ চাষী, তাদের নামে জমি নাই। জমির মালিক চাষবাস করেন না, হয় শহরে থাকেন বা চাকরি করেন, তারা কিছু ধান নেন বা বছরে কিছু টাকা নিয়ে দিয়ে লিজে দিয়ে দেন, আর যিনি ধানটা উৎপাদন করেন তিনি বিক্রি করতে পারেন না, তার কাছে জমির কাগজ নেই বলে। আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করেছি প্রধানমন্ত্রী অফিসকে, যে এই যারা ভাগ চাষী আছেন এদেরকে অথরাইজ করা হোক, বা জমির মালিক একটা তাকে পরিচয় লিখে দিক যে ইনি চাষ করেছেন, এর কাছ থেকে ধান কেনা হোক, যাতে তারা তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য পেতে পারেন। 1868 টাকা পাওয়ার কথা, সেখানে 1200-1300 টাকার বেশি কেউ পান না প্রতি কুইন্টাল। মাঝখান থেকে ফোড়েরা, সিন্ডিকেট বা কাটমানির লোকেরা 500-600 টাকা হাতিয়ে নেয়। এইটা যাতে বন্ধ হয় এবং কৃষকরা যাতে বঞ্চিত না হন কৃষক সম্মান নিধি থেকে এবং সহায়ক মূল্য থেকে, সে ব্যাপারে আমি প্রধানমন্ত্রী কার্যালয়কে অনুরোধ করেছি। ধন্যবাদ, এখানে শেষ করা যাক। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের ভার্চুয়াল প্রেস কনফারেন্স এখানে শেষ হচ্ছে। সকলেই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।